রতিকান্তর মতো আনন্দিত হয়নি মল্লিকা। অর্থ ও সাফল্যের সঙ্গে সঙ্গে মিতার মধ্যে যে পরিবর্তন আসতে শুরু করেছিল, রতিকান্তর চোখে সেটা না পড়লেও মল্লিকার চোখের দৃষ্টিকে সেটি ফাঁকি দিতে পারেনি। পরপর কয়েকখানি ছবি কৃষ্ণকুমারের সঙ্গে অভিনয় করে অলক্ষ্যে মিতার মনে যে ক্রমশ একটু একটু করে কৃষ্ণকুমারের প্রতি আকর্ষণ জন্মাচ্ছিল, সেটা মল্লিকার দৃষ্টিকে এড়ায়নি। প্রায়ই কৃষ্ণকুমারের সঙ্গে এদিক ওদিক যাওয়া, দুজনে একত্রে কখনো রেস্তোরাঁয়, কখনো সিনেমায়, কখনো ক্লাবে বা পার্টিতে, মিতার ব্যাপারটা প্রথম থেকেই মল্লিকা সুনজরে দেখতে পারেনি। শুটিং থাকলে তো কথাই নেই, অন্যদিনও প্রায় রাত করে মিতা বাড়িতে ফিরতে শুরু করলো। এবং শুধু কৃষ্ণকুমারই নয়, ওই সঙ্গে আরো 2-4 করে পুরুষ বন্ধু এসে তার চারপাশে ভিড় করতে লাগলো যখন, তখন একদিন মল্লিকা মিতাকে কথাটা না বলে পারল না। বলে, কি শুরু করেছিস বলতে পারিস মিনু? সেদিন অনেক রাত্রে বাড়ি ফিরে মিতা ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুন করে একটা গান গাইতে গাইতে শয়নের পূর্বে কেশ প্রসাধন করছিল একটি সাদা চিরুনি দিয়ে। মল্লিকার আকস্মিক প্রশ্নে ঘাড় বেঁকিয়ে সহাস্য মুখে তাকালো মিতা এবং হাস্যস্ফুরিত ওষ্ঠে বললে, কেন, কি আবার হলো? কচি খুকিটি আজ আর তুই নোস মিনু, আমার কথাটা না বুঝবার মতো বয়স তোর নয়। আহা, তাই তো জিজ্ঞাসা করছি দিদি, কি হলো? ভুলিস না হতভাগী, তুই শুধু মেয়ে মানুষই নস, গা ভর্তি তোর চোখ ঝলসানোর রূপ রয়েছে। উঠে আসে মিতা এবং দুহাতে আদর করে মল্লিকার গলাটা জড়িয়ে ধরে হাসতে হাসতে গুনগুন করে গেয়ে ওঠে, সরে যা হতভাগী, ভালো হবে না বলছি। কৃত্রিম রোষে দুহাত দিয়ে টেনে সরিয়ে দেয় মিতাকে মল্লিকা। মিতা পুনরায় দুহাত দিয়ে মল্লিকাকে আরো নিবিড় করে একেবারে আঁকড়ে ধরে পূর্ববৎ গেয়ে চলে। রাগ করেছিস দিদি? ভয় নেই রে, ভয় নেই, ও জাতটাকে আমি ভালো করেই চিনে নিয়েছি। মরতে হয় ওরাই মরবে, আমি মরব না, বুঝলি? থাক থাক, আর বড়াই করিস না, সরসে বলে ওঠে মল্লিকা। মুনি ঋষিরও মতিচ্ছন্ন হয়, তা তুই তো একটা অল্প বয়সের মেয়ে, কিন্তু এ আমি সহ্য করব না মিনু, জেনে রাখিস। কৌতুক ভরা দৃষ্টিতে মল্লিকার দিকে চেয়ে বলে মিতা, কি করবে, বাড়ি থেকে তাড়িয়ে দেবে? শুধু তাড়িয়ে নয়, দরকার হয়তো ঝেঁটিয়ে বের করে দেব বাড়ি থেকে। পারবে? খুব পারবো, পারবো না আবার, বলে রাগে গড়গড় করতে করতে মল্লিকা ঘর থেকে বের হয়ে যায়। কথাটা যে মল্লিকা মিথ্যা বলেনি, কথার মধ্যে যে তার এতটুকু অতিশয়োক্তি ছিল না, সেটা প্রমাণ হতে দেরি হয় না। প্রথম যেদিন মদ্যপান করে রাত্রে বাড়িতে এসে মিতা ঢুকলো, মল্লিকা যেন একেবারে পাথরের মতোই স্তব্ধ হয়ে গিয়েছিল। টলতে টলতে অসংবৃত পদবিক্ষেপে মিতা শয়নঘরের দিকে এগুচ্ছিল। তীক্ষ্ণ অনুচ্চ কণ্ঠে মল্লিকা ডাকল, মিনু। কি? ঈষৎ মুদ্রিত আঁখির দৃষ্টি নিয়ে ফিরে দাঁড়ালো মিতা মল্লিকার মুখের দিকে। তুই তুই মদ খেয়েছিস? খুব বেশি না, জাস্ট 2 ছোট পেগস। ছি ছি, গলায় দড়ি দিয়ে মর্গে যা। কোন দুঃখে? বলতে বলতে টলে পড়ে যাচ্ছিল মিতা। তাড়াতাড়ি মল্লিকা গিয়ে তাকে ধরে ফেলল। সযত্নে ধরে মিতাকে অতঃপর শয্যায় শুইয়ে দিল। মল্লিকার 2 চক্ষুর কোল বেয়ে তখন অজস্র ধারায় অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। জায়গা কিনে রতিকান্ত মিতার বাড়ি তৈরি করছিল। কথা ছিল আগামী পুজোর সময় বাড়ি তৈরি হয়ে গেলে ওরা সকলে সেই বাড়িতে উঠে যাবে এবং রতিকান্তর বাড়িটা ভাড়া খাটবে। রতিকান্ত ইদানিং মিতার সেই বাড়ি তৈরির ব্যাপার নিয়েই দিবারাত্র ব্যস্ত। সে তার পূর্বের কাজও ছেড়ে দিয়েছিল।
পরের দিন প্রত্যুষে চা পানের পর রতিকান্ত যখন নতুন বাড়ি তদারক করবার জন্য বেরুচ্ছে, সামনে এসে দাঁড়ালো মল্লিকা। সারাটা রাত সে ঘুমোয়নি, বসে বসে কেঁদেছে, দু চোখ ফোলা, মুখটা থমথম করছে। কোথায় চললে শুনি? ইলেকট্রিক ওয়্যারিং প্রায় কমপ্লিট হয়ে এলো, কিছু অদল বদল করতে হবে। ইঞ্জিনিয়ার মিস্টার দত্তকে আজ সেসবগুলো বুঝিয়ে দিতে হবে। সকাল সকাল আসতে বলেছি তাকে। সহসা যেন বিনা মেঘে বজ্রাঘাত হলো। গম্ভীর কণ্ঠে মল্লিকা বললে, এ বাড়িতে মিতার আর এক মুহূর্তও থাকা চলবে না। কেন, হঠাৎ আবার কি হলো? ওর বাড়ির একতলা তো কমপ্লিট হয়ে গিয়েছে, বলে দিও আজই যেন ও তার নিজের বাড়িতে উঠে যায়, মল্লিকা বলে। কিন্তু ব্যাপারটা হলো কি? যা বললাম তাই করোগে, নচেত যেন আজই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, বলে আর দাঁড়ায় না মল্লিকা, সোজা রান্নাঘরের দিকে অগ্রসর হয়। মিতা তখন সবে ঘুম ভেঙে উঠে দরজার উপর এসে দাঁড়িয়েছে। মল্লিকার প্রত্যেকটি কথাই তার কানে যায়। আচ্ছা শোনোই না কথাটা, রতিকান্ত আবার স্ত্রীকে ডাকে, বলে, আবার নতুন করে কি নিয়ে গোলমাল বাঁধলো? এটা ভদ্রলোকের বাড়ি, বেশ্যা বাড়ি নয়। মল্লিকা! হ্যাঁ হ্যাঁ, তোমার সোহাগের মিনতি দেবীকে ভালো করেই কথাটা বুঝিয়ে দিও। মল্লিকা আর দাঁড়ালো না, হন হন করে সেখান থেকে চলে গেল। হতভম্ব রতিকান্ত কি করবে বুঝতে না পেরে ঘুরে তাকাতেই অদূরে শয়নঘরের খোলা দরজার উপরে দণ্ডায়মান পাথরের মতো মিনতির সঙ্গে চোখাচোখি হয়ে গেল। কি ব্যাপার মিনু, তোমার দিদি হঠাৎ সকালবেলাতেই ওই রণচণ্ডী মূর্তি কেন? আমি কাল রাত্রে মদ খেয়ে এসেছিলাম রতিদা। মদ? হ্যাঁ, কিন্তু আর খাবো না, বলে সোজা মিতা রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু মল্লিকাকে মিতা ঠিক চিনতে পারেনি, আর সে বুঝতেও পারেনি মল্লিকার কত বড় ব্যথার স্থানে সে গতরাত্রে মর্মান্তিক আঘাত হেনেছিল। মল্লিকা রান্নাঘরে বঁটি পেতে তরকারি কুটছিল। নিঃশব্দে এসে পেছনে দাঁড়ালো মিনতি, মৃদু স্বরে ডাকল, দিদি। কোনো সাড়া দেয় না মল্লিকা। আমাকে ক্ষমা করো দিদি, সত্যিই আমার অন্যায় হয়েছে। তবু কোনো সাড়া দেয় না মল্লিকা। যেমন তরকারি কুটছিল তেমনি কুটতে থাকে। দিদি, কথাও বলবে না আমার সঙ্গে? আমার যা বলবার ছিল একটু আগেই তা বলে এসেছি, কঠিন কণ্ঠে এবারে প্রত্যুত্তর দেয় মল্লিকা। তাহলে তুমি সত্যি এ বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, তাই মনে করো তো তাই। অন্যায় একটা করে ফেলেছি সত্যি, কিন্তু তার কি ক্ষমা নেই? আমি প্রতিজ্ঞা করছি আর কখনো তোমার অবাধ্য হব না। আমাদের প্রয়োজন তোমার ফুরিয়েছে মিনতি। আজ তুমি টাকা, সম্মান, প্রতিপত্তি সব পেয়েছ। যত দিন যাবে আরও আসবে। আজ আর আমাদের আঁকড়ে ধরে থেকে তোমার কোনো লাভ নেই। তাই সময় থাকতে আমাদের পরস্পরের কাছ থেকে পরস্পরের বিদায় নেওয়াটাই মঙ্গল ভেবে তোমাকে চলে যেতে বলছি। তাহলে এই তোমার শেষ কথা? প্রচণ্ড অভিমানে বুকটা ফুলে ওঠে মেতার। দুঃখ করো না মিনতি, আজ যে পথে তুমি এগিয়ে চলেছ আমাদের মতো মধ্যবিত্ত সংসারের সেটা চেনা রাস্তা নয়। তুমিও তাই আমাদের মানিয়ে নিতে পারবে না, আমরাও পারবো না মানিয়ে নিতে তোমাকে। কিন্তু না, সাফল্যের দিনে প্রলোভনটার চারিদিক থেকে আসা যেমন স্বাভাবিক, তাকে এড়িয়ে চলাটাও দুঃসাধ্য। আজকে তোমার সেই দিন এসেছে যখন আমি বা আমার সংস্কার আর নিজস্ব বিচার বুদ্ধি নিয়ে তোমাকে পদে পদে বাধা দেই কেন? আর এখানে থাকলে সেটাকে এড়িয়ে চলাও যখন যাবে না, আজ তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো। বেশ, তাই হবে। মিতা আর দাঁড়ালো না, নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল এবং সোজা ঘরে এসে একটা সুটকেস টেনে নিয়ে
ক্ষিপ্র হস্তে হাতের কাছে যা জামা কাপড় ছিল ভরতে থাকে। হ্যাঁ, চলেই যাবে সে। তুচ্ছ একটা ভ্রান্তির যদি এমনই গুরুদণ্ড হয়, থাকতে আর চায় না সে বাড়িতে। কোনো মতে শাড়িটা পরে নিয়ে পায়ে জুতোটা ঢুকিয়ে এক হাতে সুটকেস ও অন্য হাতে ভ্যানিটি ব্যাগটি নিয়ে দরজার দিকে যেমন অগ্রসর হয়েছে মিতা, জলখাবারের প্লেট ও চায়ের কাপ হাতে নিয়ে মল্লিকা এসে ঘরে প্রবেশ করল। এ কি, এখনই কোথায় যাচ্ছ? যেতে বলেছি বলে কি এখনই চলে যেতে হবে নাকি? পথ ছাড়ো মল্লিকাদি, আমি এখনই যাব। বেশ, কাল সারা রাত তো পেটে কিছু পড়েনি, খেয়ে নাও আগে। না, সরো। ছেলে মানুষই করো না মিনতি, যেতে তোমাকে আমি বলেছি সত্যি, তাই বলে এখনই বলিনি। নাও বসো, খেয়ে নাও। মিনতি মল্লিকার কথার কোনো জবাব না দিয়ে তাকে পাশ কাটিয়েই দরজা দিয়ে বের হয়ে গেল। মিনতি! পেছন থেকে ডাকলো মল্লিকা। মিনতি কোনো সাড়া দিল না। বাইরে তার জুতোর শব্দটা মিলিয়ে গেল। জলখাবারের প্লেট ও চায়ের কাপ হাতে পাথরের মতোই ঘরের মধ্যে দাঁড়িয়ে রইল মল্লিকা। নিজের বাড়িতে নয়, মিনতি এসে উঠল একটা হোটেলে। মল্লিকার কথায় যতই রাগ করে সে চলে আসুক না কেন, হোটেলের নিভৃত কক্ষে শয্যায় শুয়ে তার দু চোখের কোল ছাপিয়ে অশ্রু নেমে আসে। আজ সে সত্যিই একা, কেউ তার পাশে নেই। অনাত্মীয় হয়েও পরমাত্মীয়ের মতো যার সদা সশঙ্কিত সতর্ক স্নেহ দৃষ্টি গত 4 বৎসর তাকে অনুক্ষণ মায়ের মতোই ঘিরেছিল, আজ আর সেই দৃষ্টির প্রহরা তার উপরে নেই। চরম আনন্দের মুহূর্তেও আনন্দ জানাবার যেমন কেউ নেই, তেমনি চরম দুঃখের মুহূর্তেও সমবেদনায় পাশটিতে এসে দাঁড়াবার মতো আজ আর কেউ তার রইল না এ সংসারে। একা, সে আজ একা। ভুল তারই হয়েছিল, নইলে পর কখনো আপনার হয় কোনো দিন? জন্ম মুহূর্ত থেকেই ভাগ্য যেখানে বিরূপ, ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তাকে বারবার পর্যদস্ত হতে হয়েছে। সারাটা দিন মিতা উঠলও না শয্যা থেকে, কিছু মুখে পর্যন্ত দিল না। মুখ গুঁজে শয্যার উপর শুয়েই রইল। মল্লিকা যেমন মিতাকে ভালোবেসেছিল, মিতাও তেমনি সমস্ত অন্তর দিয়ে ভালোবেসেছিল বুঝি মল্লিকাকে। মল্লিকার ভেতরে যেন সে তার হারানো মাকে খুঁজে পেয়েছিল। সেই মল্লিকা যখন একদিন মাত্র সে 2 পেগ মদ খেয়েছে বলে এমনই নিষ্ঠুরের মতো তাকে তার গৃহ থেকে চলে যেতে বলল, অভিমানে মিতার বুকখানা যেন গুঁড়িয়ে গেল। পরম বিশ্বাস ও নির্ভরতায় যেখানে সে নিশ্চিন্তে দাঁড়িয়েছিল, সেই পায়ের তলার মাটিটাই যখন তাকে এত বড় আঘাত দিয়ে ধসে গেল, মিতা যেন কোথায়ও আর কোনো আশ্বাসই দেখতে পেল না। এবং যত সে ব্যাপারটা ভাবতে লাগলো, ততই যেন মল্লিকার প্রতি অভিমানটা তার দুর্জয় হয়ে উঠতে থাকে। সব শূন্য, সব যেন বিরাট একটা ফাঁকি, মিতার কেবলই মনে হয়। আর কেমন করে মল্লিকার পরে সে প্রতিশোধ নেবে, তাকে জব্দ করবে, এই কথাটাই বারবার ভাবতে থাকে। এবং শেষ পর্যন্ত সেই অভিমানে অন্ধ হয়েই এক সময় বেল টিপে বেয়ারাকে ঘরের মধ্যে ডাকলো। 1 বোতল হুইস্কি, 2 বোতল সোডা আর গ্লাস দিয়ে যাও। বেয়ারা প্রথমটাই মিতার কথায় যেন একটু অবাক হয়েই তার দিকে তাকায়। বলে কি মেয়েটা, 1 বোতল হুইস্কি? क्यों, हमारा बात समझा कि नहीं? जी मैम साहब, अभी लाते हो। হ্যাঁ, জলদি। একটু পরেই ট্রেতে করে মদের বোতল, সোডার বোতল ও গ্লাস এনে ছোট টেবিলটার উপর নামিয়ে রাখলো বেয়ারা। और कुछ जरूरत है मेम साहब? नहीं, तुम जाने सकता। সেলাম জানিয়ে বেয়ারা চলে গেল ঘর থেকে। খাবো, আরো খাবো, তোমার কি, যত খুশি আমার, আমি খাবো। মনে মনে বলতে বলতে মিতা
পেগের পর পেগ হুইস্কি নিঃশেষ করতে থাকে। মাথায় যেন মিতার খুন চেপেছে। একসময় বোতলটা শেষ হয়ে গেল। আবার বেল বাজিয়ে মিতা হোটেলের বেয়ারাকে কামরায় ডেকে পাঠালো। পুরো 1 বোতল হুইস্কি পান করে মিতার সর্বাঙ্গ তখন শিথিল, চক্ষু দুটি ঢুলু ঢুলু। কথা জড়িয়ে এসেছে, আহর 1 বোতল হুইস্কি লাও। বেয়ারাটা কোনো সাড়া দেয় না, শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকে মিতার নেশায় রক্তিম থমথমে মুখখানির দিকে। বুদ্ধুর মতো হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? নিয়ে আয়। বেয়ারাটা চলে গেল। উঠে বুঝি ওই সময় দাঁড়াবার চেষ্টা করে মিতা, কিন্তু পারে না। সমস্ত শরীর তখন টলছে। দেহের ভারসাম্য রাখাই কষ্টকর। টাল সামলাতে পারে না মিতা। সোফার হাতলের উপর এলিয়া পড়ে যায়। গত রাত থেকে পেটে বিন্দু মাত্র আহার্য পড়েনি। তার উপর 1 বোতল মদ শূন্য পাকস্থলিতে। যা হবার তাই হয়েছে। নেশার ঘোরে সমস্ত কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে, সব কেমন ধোঁয়ার মতো অস্পষ্ট। গায়ের বস্ত্র শিথিল এলোমেলো, খোঁপা খুলে নিবিড় কেশরাশি এলিয়ে পড়েছে। নেশার ঘোরেই গুনগুন করে গান গাইতে থাকে মিতা, জড়িয়ে জড়িয়ে। আর 1 বোতল হুইস্কি নিয়ে ঘরে এসে প্রবেশ করে বেয়ারাটা থমকে দাঁড়ায়। গুনগুনিয়ে চলেছে তখনও মিতা জড়িত কণ্ঠে। মেম সাব, কৌন? হুইস্কি লায়া, গ্লাস में डाल दो। আর मत पियो मेम साहब। क्या? আর मत पियो। गेट आउट, गेट आउट। নেশার ঝোঁকে চিৎকার করে ওঠে মিতা জড়িত কণ্ঠে। 4 দিন ক্রমান্বয়ে মিতা কেবল দিবারাত্র মদ্যপানী করে গেল। কিন্তু শরীরে অত অত্যাচার সহ্য হবে কেন? মিতা অসুস্থ হয়ে পড়ে। মল্লিকাকে কিছু না বলে একটা মাত্র সুটকেস ও ভ্যানিটি ব্যাগটা নিয়ে মিতা রতিকান্তর বাড়ি থেকে বের হয়ে এসেছিল। তারপর কেউ আর কোনো তার সন্ধান পায় না। রতিকান্ত ওই দিন দ্বীপ্রহরে বাড়িতে ফিরে মল্লিকার কাছে সব শুনে অত্যন্ত ব্যস্ত হয়ে ওঠে। রাগ হোক বা অভিমান হোক, ঝোঁকের মাথায় মেয়েটা কোথায় গেল? নিজের বাড়িতে সে যায়নি। এই দুনিয়ায় মেয়েটার এমন কোনো আত্মীয় স্বজনও নেই যেখানে গিয়ে একবেলা থাকতে পারে। পরে একদিন রতিকান্তর মুখেই শুনেছিল মিতা 4 দিন নাকি সে পাগলের মতোই শহরের সর্বত্র মিতাকে খুঁজে বেরিয়েছিল। শেষ পর্যন্ত থানায় সে সংবাদ দেয়। থানার ইন্সপেক্টর খোঁজ করতে করতে হোটেলে এসে মিতার সন্ধান পায়। তবে তখন মিতাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্সপেক্টরের কাছে সংবাদ পেয়ে রতিকান্ত আর মল্লিকা ছুটে গেল হাসপাতালে। কিন্তু হাসপাতালের ডাক্তারের কাছে মিতার অসুস্থতার কারণ শুনে মিতার কেবিনের দিকে অগ্রসর হতে গিয়েও থেমে গিয়েছিল মল্লিকা। স্ত্রীকে দাঁড়িয়ে পড়তে দেখে রতিকান্ত বলেছিল, কি হলো, থামলে কেন? চলো। না, তুমিই যাও। কেন, তুমি যাবে না? না, তুমি যাও, দেখে এসো, আমি এখানেই বসছি। মল্লিকা কিছুতেই যায়নি। রতিকান্তর কোনো অনুরোধই সে শোনেনি। অগত্যা রতিকান্তই একা গিয়ে কেবিনে ঢুকেছিল। চোখ বুজে মিতা শুয়েছিল শয্যার উপর। মিতার সমস্ত মুখখানি জুড়ে যেন বিষণ্ণ ক্লান্তির একটি ছাপ। মাথার রুক্ষ কেশ বালিশের দুপাশে বিনুনি করা, চক্ষু দুটি বোজা। মিনু, কে? ক্লান্ত দৃষ্টি মেলে তাকালো মিতা। ছি ছি, এ তুমি করেছ কি? এমনি করে নিজের সর্বনাশ কেউ করে? মিতা তখন কিন্তু ঘরের চারিদিকে তার দৃষ্টিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। মৃদু কণ্ঠে সে ডাকে, রতিদা। কি রে, দিদি আসেনি? হ্যাঁ, এসেছে তো। এসেছে? সত্যি বলছো? হ্যাঁ রে।
ডাকো না একবার তাকে এ ঘরে। নিশ্চয়ই, এখনই তাকে আমি ডেকে নিয়ে আসছি। রতিকান্ত কেবিন থেকে তখনই বের হয়ে গেল, কিন্তু ওয়েটিং রুমে গিয়ে দেখে মল্লিকা সেখানে নেই। মল্লিকা বাড়ি ফিরে গিয়েছিল। অল্পক্ষণ বাদেই একাকী রতিকান্তকে ফিরতে দেখে ব্যগ্র কণ্ঠে শুধায় মিতা, কই দিদি এলো না? হ্যাঁ, মানে আসবে বই কি, নিশ্চয়ই আসবে, আমি নিজে তাকে গিয়ে নিয়ে আসব। না রতিদা, আর তাকে আসতে হবে না। মুখটা ফিরিয়ে নেয় মিতা। একটু বোধহয় অভিমান হয়েছে। কাল এসে তোমাকে আমি নিয়ে যাব, বাড়িতে গেলেই তোমার দিদির অভিমান মিটে যাবে। বাড়ি কত দূর হলো রতিদা? ও একরকম কমপ্লিট বললেই চলে। থাকা যাবে? থাকা যাবে না মানে? থাকলেই হয়। তাহলে কাল তুমি এসো, আমি নতুন বাড়িতেই গিয়ে উঠব। কাল কি করে হবে? সব গোছগাছ না করে, তাছাড়া নতুন বাড়ি, সব ধোয়া মোছাও করতে হবে। 10-12 জন লোক লাগিয়ে কাল সারা দিনের মধ্যে সেই ব্যবস্থা করে ফেলবে রতিদা। কাল সন্ধ্যায় আমি বাড়িতে যাব। টাকা যা লাগে আমার বাক্সে চেক বই আছে, নিয়ে এসো, সই করে দেব। ব্যাংক থেকে তুমি টাকা তুলে নিও। বেশ তো, কিন্তু তোমাকে যা বললাম তাই করো। তারপর একটু থেমে বললে, রতিদা একটা কথা, মল্লিকা দিয়ে আমার বাড়িতে যাবে না জানি, তবে তাকে বলো সেদিন সে আমাকে ক্ষমা করলে হয়তো সত্যিই আর জীবনে কখনো মদ স্পর্শ করতাম না। কথাটা বলতে বলতে মিতা মুখ ফিরিয়ে নিয়েছিল। দিন 2 পরেই মিতা বালিগঞ্জ সার্কুলার রোডের নতুন বাড়িতে উঠে এসেছিল। গাড়ি থেকে নেমে মিতা আশা করেছিল অন্তত আর কাউকে না হোক রতিকান্তকে সে নিশ্চয়ই দেখতে পাবে, কিন্তু পায়নি। দারোয়ান একগোছা চাবি ও একটা পুরো বড় খাম তার হাতে দিয়ে বলেছিল বাবু সেগুলো দিয়ে গিয়েছে তাকে দেবার জন্য। বাবু কোথায় দারোয়ান? বাবু তো সেই সকালেই আমার হাতে এগুলো দিয়ে চলে গেছেন মাইজি। আর কিচ্ছু বলে যাননি? না তো। কখন আবার আসবেন বলে গিয়েছেন কিছু? না। সব গোছগাছ করে দিয়ে গিয়েছিল রতিকান্ত, এমনকি একটি পাচক, একটি নেপালি আয়া, 5 ফরমাস খাটবার জন্য একজন ছোকরা চাকরও নিযুক্ত করে রেখে গিয়েছিল। ভেতরে ঢুকতে যেন পা সরছিল না মিতার। সুসজ্জিত পার্লারে একটা সোফার পরে বসে পড়ে মিতা। চিরদিন সকলে একসঙ্গে থাকবে, কত আনন্দ ও সুখের কল্পনায় ওরা দুজনে গত 8 মাস ধরে রাত্রি দিন মশগুল হয়ে থেকেছে। মল্লিকা নিজে পছন্দ করে দেখে জায়গা কিনেছিল, বাড়ির প্ল্যানও তার পছন্দ মতো করিয়েছে। বাড়ির প্রত্যেকটি খুঁটিনাটি সে পছন্দ করে দিয়েছে। এজন্য তার কত খুঁতখুঁতানি ছিল। রতিকান্ত ওই নিয়ে স্ত্রীকে কত সময় কত ব্যঙ্গ করেছে, বলেছে তবু যদি নিজের বাড়ি হতো তোমার। কেন, মিনুর বাড়ি বুঝি আমার বাড়ি নয়? মল্লিকা জবাব দিয়েছে। কিন্তু যে রেটে মিনু বড়লোক হয়ে চলেছে, যদি একদিন গরিব বলে তোমাকেও চিনতে না পারে? চিনতে না পারলেই হলো, ঝেঁটিয়ে বাড়ি থেকে বিদায় করে দেব না? রতিকান্ত বলেছে, শুনছো মিনু, তোমার দিদি কি বলছে? ঠিকই তো বলছে দিদি, এ তো দিদিরই বাড়ি। শেষ পর্যন্ত কোথা থেকে কি হয়ে গেল। বুকখানা কাঁপিয়ে মিতার একটা দীর্ঘশ্বাস পড়ে। নেপালি আয়া কাঞ্চি এসে সামনে দাঁড়ালো। চা দেবো মেমসাব? চা নিয়ে আয়। চা পান করতে করতেই মিতা খামটা ছিঁড়ে ফেললো এক সময়। বাড়ি তৈরি ব্যাপারে যাবতীয় বিল, মেমো, রসিদ, প্রত্যেকটি পাই পয়সার পর্যন্ত হিসাব বুঝিয়ে দিয়ে গিয়েছে রতিকান্ত। শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে মিতা কাগজগুলির দিকে। তারপর একসময় উঠে পায়ে পায়ে ভিতরে প্রবেশ করে। এ ঘর থেকে ও ঘর, এ বারান্দা থেকে ও বারান্দা,
অন্যমনস্কভাবে মিতা ঘুরে ঘুরে বেড়াতে থাকে। এর যাবতীয় কৃতিত্ব রতিকান্তর, মল্লিকার। গত 3 বৎসরে যা সে উপায় করেছে সব সঞ্চিত করে রেখেছিল ওরা স্বামী স্ত্রী। একটি পয়সা অযথা ব্যয় করতে দেয়নি। এমনকি যে 5-6টা বইতে সে কাজ করেছে, গত 1 বৎসরে সব বইতে কন্ট্রাক্ট পর্যন্ত রতিকান্তর পরামর্শ মতো হয়েছে। রতিকান্তই টাকার অঙ্ক নির্ধারিত করে দিয়েছে। সে রাত্রে একটিবারের জন্য মিতা দু চোখের পাতা এক করতে পারল না। নিরুপায় একটা অভিমানে সে গুমরাতে লাগলো। মিতা ভেবেছিল সত্যিই তো আর চিরদিন মল্লিকা তার উপর রাগ করে থাকতে পারবে না। তাছাড়া রতিকান্ত আছে, সে নিশ্চয়ই মল্লিকাকে সঙ্গে নিয়ে তার ওখানে আসবে। কিন্তু বৃথাই আশা। দিন, সপ্তাহ, মাস, প্রায় বছর ঘুরতে চলল। না এলো মল্লিকা, না এলো রতিকান্ত। একটি দিনের জন্য ওর এখানে এলো না। ওদিকে মিতার তখন ছবির পর ছবি হিট সুপারহিট করে চলেছে। 2 হাতে সে অর্থ উপার্জন করছে। নানা বয়সী নতুন নতুন বন্ধু বান্ধবের দল তার চারপাশে এসে সব ভিড় করতে শুরু করেছে। নতুন গাড়ি কিনেছে, ব্যাংকে আরো অনেক টাকা জমেছে। ছবি ছবি আর ছবি। চিত্রজগতে তখন মাত্র 2টি নাম, মিতা রায় আর কৃষ্ণকুমার। এমন সময় একদিন ফ্লোরে শুটিং শেষে বিশ্রাম নিচ্ছে মিতা। একজনের কাছে শুনল 1 মাস আগে হঠাৎ স্ট্রোকে প্যারালিসিস হয়ে নাকি রতিকান্ত পঙ্গু হয়ে গিয়েছে। চিকিৎসার ব্যাপারে প্রচুর অর্থ ব্যয় করে আজ তাদের অবস্থাও নাকি শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। কথাটা শুনেই মিতার প্রাণটা যেন কেমন করে ওঠে। ফিরতি পথে শুটিং শেষে গাড়ি নিয়ে সোজা মিতা সেই পরিচিত বাড়িটার সামনে গিয়ে নামল। কিন্তু সদর দিয়ে প্রবেশ করতে গিয়ে থমকে দাঁড়ালো। অপরিচিত মধ্যবয়সী এক ভদ্রলোক ঘরের মধ্যে বসেছিলেন। তিনি শুধলেন, কে আপনি, কাকে চান? এ বাড়িতে রতিকান্ত বাবু থাকতেন না? হ্যাঁ, থাকতেন, কিন্তু তারা তো আজ 10 দশেক হলো এ বাড়ি আমাকে বিক্রি করে চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ। ও, তারা কোথায় এখন আছেন বলতে পারেন? না। আচ্ছা, আসি, নমস্কার। মন্থর পদে এসে মিতা আবার তার গাড়িতে উঠে বসল। ড্রাইভার শুধায়, কোথায় যাব? বাড়ি। তারপর আরো 1টা বৎসর চলে গিয়েছে। মিতার জীবনের আরো অনেক পরিবর্তন হয়েছে। রতিকান্ত বা মল্লিকার আর কোনো সন্ধানই পায়নি মিতা। বর্তমান কালের শ্রেষ্ঠ তারকা চিত্রাভিনেত্রী মিতা রায়কে নিয়ে আলোচনার আর অন্ত নেই, কৌতূহলেরও অন্ত নেই। তার জীবনযাত্রার প্রতিটি খুঁটিনাটি জনসাধারণের যেন আজ নখদর্পণে। মুগ্ধ স্তাবকের দ্বারা সর্বক্ষণ আজ সে পরিবৃত। কিন্তু সহসা চিন্তাজাল যেন ছিন্ন হয়ে গেল মিতার। সুনীল, রতীশ, কৃষ্ণকুমার, স্যান্টি তার চারপাশে, কিন্তু তাদের মধ্যে যেন বিশেষ একটা বিশেষত্ব নিয়ে আজকের রাতের সেই ক্ষণ পরিচিত ক্যাফেদা মনিকোর নগণ্য একজন বেহালা বাজিয়ে বারবার তার সামনে এসে দাঁড়াচ্ছে। অভিজাত সমাজের লক্ষপতি ধনীর পুত্রেরা আজ তার এতটুকু কৃপার জন্য লালায়িত। সর্বক্ষণ মধুলোভী মৌমাছির মতো গুনগুন করে ফিরছে তার চারপাশে। তাদের মধ্যে ওই নগণ্য হোটেলের সামান্য একজন বেহালা বাজিয়ে। সত্যিই হাসি পায় মিতার। এখনো সে তারই কথা ভাবছে ভেবে সত্যিই তার হাসি পায়। রাতের অন্ধকার ইতোমধ্যে যে কখন ফিকে হয়ে এসেছে টেরও পায়নি মিতা। সহসা কাঞ্চির কণ্ঠস্বরে মিতা যেন চমকে ওঠে। চা। কাঞ্চি প্রভাতী চা নিয়ে এসেছে নিত্যকারের মতো।
চায়ের ট্রেটা সামনে নামিয়ে রেখে কাঞ্চি নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল।